দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল চানা রাসুল চা MDH চানা মশলা রাসুল মশলা yes yes MDH খানিকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজ, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। আর যেখান থেকে শুরু করবো সোজাসুজি স্বর্ণালী, সেখান থেকে শুরু করাটা আমাদের সবার অত্যন্ত লজ্জার, আমাদের জন্য তা লজ্জার, আমাদের জন্য তা কলঙ্কের। স্বাধীন দেশ আমার দেশ ভারতবর্ষ, এ দেশে প্রত্যেকের, এদেশের সংবিধান প্রত্যেকের ধর্মাচরণের অনুমতি দেয়। এ দেশের সংবিধান কারোর কোনো ধর্মাচরণের উপর হস্তক্ষেপ অ্যালাউ করে না। অথচ এই দেশের এক রাজ্য পশ্চিমবঙ্গ, যা কিনা আমার রাজ্য, আমার জন্মস্থান, সেই পশ্চিমবঙ্গের এক প্রান্ত মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দাসপুর, সেখানে এক হিন্দু সাধু, তার উপরে ভয়ঙ্কর আক্রমণ হলো, মুখ বেঁধে এসে তাকে কোপানো হলো, প্রাণঘাতী হামলা হলো, প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা চলেছিল এই হিন্দু সাধুর। যদি অত্যন্ত ভয়ঙ্কর অবস্থায়, রক্তাক্ত অবস্থায় শেষ পর্যন্ত তাকে উদ্ধার করা হয়, অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি, এবং আহত অবস্থায় সারা শরীরে ক্ষত নিয়ে, আঘাত নিয়ে এই মুহূর্তে তমলুক হাসপাতালে চিকিৎসাধীন তিনি হিরণময় মহারাজ। আর এই জায়গাতে আমার সোজাসুজি প্রশ্ন, আমি স্বর্ণালী সরকার বিগত এতগুলো দিন ধরে, এতগুলো বছর ধরে নানা ঘটনা তুলে ধরেছি আপনাদের সামনে, নানা বিষয় নিয়ে প্রশ্ন করেছি, উত্তর চেয়েছি, সরকার পক্ষকে চোখে চোখ রেখে প্রশ্ন করেছি, সওয়াল করেছি সেই সমস্ত মানুষদের জন্য যারা দুর্নীতির শিকার হয়েছেন, সর্বস্ব খুইয়েছেন। কিন্তু আজকে আমি সওয়াল করছি পশ্চিমবঙ্গের ভূমিপুত্রদের জন্য, আজকে আমি প্রশ্ন করব তাদের হয়ে যারা নিজের দেশে, নিজের রাজ্যে, নিজের পন্থা অবলম্বন করে ধর্মাচরণের অধিকারটুকু পাচ্ছেন না, তাদের জন্য তাদেরকে টার্গেটের মুখে পড়তে হচ্ছে। আমি জানতে চাই কেন এই বাংলার, এই পশ্চিমবঙ্গে সাধু সন্তদেরকে টার্গেট করা হচ্ছে, কিসের জন্য? আমি জানতে চাই আর কত তোষণের রাজনীতির সাক্ষী থাকবো আমরা, ঠিক আর কতগুলো তোষণের রাজনীতির সাক্ষী থাকলে, আর কত তোষণ চললে এ রাজ্যে হিন্দু সাধু সন্তদের নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে? আর কত তোষণ হলে? ভাবতে অবাক লাগছে, বলতে গেলেও কণ্ঠ রোধ হয়ে আসছে। এইটা পরিণতি এ রাজ্যে? আমরা বাংলাদেশ নিয়ে চিৎকার করেছিলাম, এত বাংলাদেশ নিয়ে প্রশ্ন করেছিলাম, আমাদের নিজেদের রাজ্যে কি হচ্ছে? বাংলাদেশে যা হচ্ছে তার কি রিপিট টেলিকাস্ট দেখতে পাচ্ছি এ রাজ্যে? কাদেরকে নিয়ে রাজ্য চালাচ্ছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়? আপনি কাদেরকে নিয়ে রাজ্য চালাচ্ছেন? কাদের খুশি করার জন্য রাজ্য চালাচ্ছেন? কাদেরকে তুষ্ট করার জন্য রাজ্য চালাচ্ছেন? যেখানে হিরণময় মহারাজের মতো একজন সাধুর ওপরে আক্রমণ হয়, আর সেই নিয়ে রাজ্যের পুলিশ প্রশাসন, নেতা মন্ত্রী, বিধায়ক, সাংসদ সব মুখে কুলু পেটে বসে থাকে। ছি! পশ্চিম মেদিনীপুরের 7 দিনের ভাগবত পাঠ অনুষ্ঠানে যান বৃন্দাবনের রাধাকুণ্ডের মহারাজ হিরণময় গোস্বামী। গতকাল ছিল 4র্থ দিন। দাসপুরে ভাগবত পাঠ শেষ করে রাত 11টার পর ফেরার পথে তিনি যখন ফিরছেন, তখন সেই সময়তে জনকয়েক মুখে কালো কাপড় বেঁধে তার উপরে প্রাণঘাতী হামলা চালায়। তাদের হাতে ছিল ধারালো অস্ত্র। যে জটা রয়েছে হিরণময় মহারাজের মাথায়, যে জটা, সেই জটা কেটে দেওয়া হয়। গলায় দড়ি দিয়ে পিছন থেকে পেঁচিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। কোনো ক্রমে রক্ষা পান তিনি। আহত অবস্থায় তাকে প্রথমে দাসপুরের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, পরে ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে আবার তমলুকে রেফার করা হয়। রেফার রক্ত আমাদের রয়েছে। আজ হাসপাতালের বেডে শুয়ে ঠিক কি অভিযোগ করেছেন হিরণময় গোস্বামী, কিভাবে তার উপর হামলা চালানো হয়েছে,
নিজেদের পরিচয় গোপন করে মুখ ঢেকে কাপড়ে মুখ বেঁধে এই হামলা চালানো হয়। কিসের জন্য? নিজের রাজ্যে সাধু সন্তদের নিরাপত্তা সুনিশ্চিত করা কার দায়, কার রেসপন্সিবিলিটি? যিনি ঈদের মঞ্চে গিয়ে কোন ধর্ম ভালো, কোন ধর্ম খারাপ, কোন ধর্ম গন্দা, কোন ধর্ম নোংরা সেই নিয়ে কথা বলতে পারেন তার নিজের রাজ্যে, তার নিজের পুলিশ প্রশাসন না সামলাতে পারেন নওদা, না মোথাবাড়ি, আর না তো এখানে কোনো প্রোটেকশন পান গেরুয়া বসনধারী কোনো সাধু সন্ন্যাসী। চলছেটা কি রাজ্যে? এখনো পর্যন্ত কজনকে গ্রেপ্তার করা হয়েছে, কজনকে অ্যারেস্ট করা হয়েছে? উত্তর আছে পুলিশ প্রশাসনের কাছে। হাসপাতালে বেডে শুয়ে হিরণময় গোস্বামী কি বলছেন একবার শোনাবো। দাসপুরে 7 দিনের ভাগবত পাঠে এসেছিলাম, তো 4 দিন হয়ে গিয়েছিল। পাঠের মাঝেও কয়েকজন মানে বলা হচ্ছিল যে মদ্যপায়ী এরা কিছু একটা বিরূপ সমালোচনা করছিলেন, চেঁচাচ্ছিলেন। আমি একটু পাইচারি করতে বেরোই রাতের বেলা, তখনই 3 জন, তাদের মুখে কাপড় বাঁধা ছিল, তারা 2 জন গলায় দড়ি দিয়ে এমনভাবে টানছিল, আমি চেষ্টা করছিলাম গলার দড়িটাকে টেনে আমি খুলবার জন্য। ধারালো অস্ত্র দিয়ে হাতে ঘা দেয়, মাথায় ঘা দেয়, জটাগুলো খুলে পড়ে। কারা করলো এই হামলা? পরিচয় গোপন রেখে, কারণ হিরণময় মহারাজ তাদেরকে চিনতে পারেননি, খুব স্বাভাবিক তারা মুখ ঢেকে এসেছিল। হিরণময় গোস্বামী কি অভিযোগ করছেন তবে তার আগে বলে দিই যে এই ঘটনা নিয়ে কিন্তু প্রথম যিনি সরব হয়েছেন তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারই করা পোস্ট থেকে আমরা জানতে পারি ধরনের মারাত্মক ঘটনা ঘটেছে। তার আগে শোনাই যে হিরণময় গোস্বামী, হিরণময় মহারাজ নামে যিনি পরিচিত, তিনি হাসপাতালে বেডে শুয়ে কি বলছেন, কারাই হামলার নেপথ্যে রয়েছেন শুনুন। যারা রাম বিরোধী, যারা আমাদের সনাতন ধর্ম বিরোধী কথা যাদের আনন্দ হয়, তাদের রাম, সত্য সনাতন, হিন্দু ধর্ম ইত্যাদি তাদের কাছে যে বিষয়, সেই জন্য জানেন যে কোনো সাধু সন্ত তারা সমাজকে, দেশকে, রাষ্ট্রকে যে শিক্ষা দিতে পারে একজোট হবার কথা বলে, কিন্তু সেখানে তাদের সমস্যা, তাদের তুষ্টিকরণ পুষ্টিকরণে তাদের আঘাত ব্যাঘাত লাগে। বাংলাদেশেরই প্রতিচ্ছবি এই পশ্চিম বাংলায়। এই গোটা ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় জানান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলার পরিস্থিতি বাংলাদেশের মতো হচ্ছে বলে অভিযোগ করেন সরাসরি বিরোধী দলনেতা। তিনি লেখেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি লেখেন যে বাংলাদেশের মতোই পশ্চিমবঙ্গেও সনাতন ধর্মের মানুষের স্বাধীনতার অধিকার দিন দিন সংকুচিত হচ্ছে। এটা অভিযোগ শুভেন্দু অধিকারীর। তিনি অভিযোগ করেন যে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশে যে ছবি দেখতে পেয়েছি আমরা, ঠিক সেটা যেরকম ভাবে মুক্তাঞ্চলে পরিণত হয়েছে কট্টরপন্থীদের, জিহাদিদের, ঠিক সেরকম ভাবেই কি পশ্চিমবঙ্গে এই একটা শ্রেণীর অবাধ আচরণের জন্য অনুমতি দেওয়া হয়ে গেছে, পারমিশন দেওয়া হয়ে গেছে? এরা কারা যারা দাপাদাপি করছে? শুভেন্দু অধিকারী পোস্ট করে তিনি বলেন যে বারবার এখানে পূজা অর্চনা ধর্মাচরণের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে। একাধিক ঘটনার উদাহরণ টেনে তিনি লেখেন যে যখনই কিছু রকম আয়োজন করা হচ্ছে হুমকির মুখে পড়ছেন আয়োজকরা। এমনকি দোকানপাট ভাঙচুর করা হচ্ছে, ঘরবাড়ি ভাঙচুর করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে, সম্পত্তিতে আগুন দেওয়া হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি অভিযোগ করছেন তিনি একবার তার মুখ থেকে শোনাবো। মুখ্যমন্ত্রী বলছেন আমি গন্দা ধর্মের বিরোধী। মুখ্যমন্ত্রী বলেছেন সকালে উৎসাহিত হয়ে দাসপুরের হিন্দু বিরোধীরা যারা আমাদেরকে কাফের বলে মনে করে, যারা মনে করে হিন্দুদের শেষ করতে হবে, তো মোগল পাঠানের সময় থেকে চলছে। তারা হিরণময় প্রভুকে পেয়েছে মাঝরাতে, যা করার করে দিয়েছে।
এর জন্য দায়ী কোনো সম্প্রদায়ের লোক নয়, এর জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার পুলিশ। কিন্তু কেন টার্গেট হলেন হিরণময় মহারাজ? যদি সত্যি আজকে এই নিয়ে কথা বলতে, তাহলে একটুখানি পিছিয়ে যেতে হয় আমাদের, যে কেন টার্গেট করা হলো হিরণময় মহারাজকে পিছিয়ে যেতে হয়। এবং শুভেন্দু অধিকারীরই আজ থেকে ঠিক 2 মাস আগের একটা পোস্ট, সেই পোস্টের দিকেও নজর রাখতে হয়। হিরণময় মহারাজ আসলে কোন কোন ঘটনার প্রতিবাদ করেছিলেন, তার জন্য তাকে এইভাবে টার্গেট হতে হলো। চলতি বছরের 26শে জানুয়ারি সোশ্যাল মিডিয়াতে শুভেন্দু অধিকারী একটি পোস্ট করেন। আজকে আরো একবার ফিরে দেখাই সেই পোস্টে কি লিখেছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী লিখেছিলেন যে গতকাল অর্থাৎ 25শে জানুয়ারি, এই পোস্টটা উনি করছেন কবে? 26শে জানুয়ারি, আজ থেকে 2 মাস আগে প্রায়। তিনি লিখছেন সেখানে যে 25শে জানুয়ারি 2025 সেই সময় সন্ধ্যায় কলকাতার বেলেঘাটা সরকার বাজার মাঠ এলাকায় সনাতনীদের উদ্দেশ্যে ভাগবত পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর সেখানে ভাগবত পাঠক হিসেবে অংশগ্রহণ করেন শ্রী হিরণময় গোস্বামী মহারাজ। তিনি ভাগবত পাঠ করছিলেন, হঠাৎ ওই অনুষ্ঠানে তিনি তোপ দেখেছেন। যেটা লিখেছেন শুভেন্দু অধিকারী আপনারা পড়তে পারছেন, তিনি তৃণমূলের উদ্দেশ্য বলেন যে তোলামূলের কিছু সমর্থক হিরণময় গোস্বামী মহারাজের হাতে একটা চিরকুট ধরিয়ে দেয়, যেখানে লেখা ছিল যে অনুষ্ঠানে জয় শ্রীরাম বলা যাবে না, গোমাতার জয় বলা যাবে না, বা ভারত মাতার জয় বলা যাবে না, এরকম কিছু একটা। শুধু তাই নয়, ভারত মাতার জয় বলা যাবে না পর্যন্ত নাকি ওই চিরকুটে লেখা ছিল বলে অভিযোগ করেছিলেন সেই সময় শুভেন্দু অধিকারী আজ থেকে ঠিক 2 মাস আগে। এবং তিনি বলেন যে এই চিরকুট হাতে পাওয়ার পর যখন ভাগবত পাঠ করছেন হিরণময় গোস্বামী মহারাজ, সেই সময় পাঠ থামিয়ে তিনি হঠাৎ করে এর তীব্র প্রতিবাদ করেন। যারা চিরকুট দিয়েছিলেন তাদেরকে তিনি চ্যালেঞ্জ করেন এবং তিনি চ্যালেঞ্জ করে বলেন যে এরকম যারা বলছেন তারা যেন সামনে এসে বলেন। মহারাজের এই তীব্র প্রতিবাদের সামনে এগিয়ে আসার সাহস কেউ দেখাননি, কিন্তু শুভেন্দু অধিকারীর ইঙ্গিত বোধহয় ছিল যে আসলে সেই মুহূর্ত থেকে বা তার আগে থেকেও বিভিন্ন সময়তে বারবার এই কড়া প্রতিবাদের জন্য হয়তো বারবার টার্গেট করা হয়েছিল বা হয়েছে হিরণময় গোস্বামী মহারাজকে। এই পোস্ট যখন শুভেন্দু অধিকারী করেছিলেন আজ থেকে 2 মাস আগে, অর্থাৎ খোদ কলকাতায় খাস বেলেঘাটা চত্বরে সরকার বাজার মাঠ, সেই মাঠে কি হয়েছিল সেটা বলার জন্য শুভেন্দু অধিকারী একটা ভিডিওর ক্লিপিংসও পোস্ট করেছিলেন। সেটি ছিল সেই ক্লিপিংস যেখানে হিরণময় গোস্বামী মহারাজ যখন ভাগবত পাঠ করছেন, তিনি বিভিন্ন জায়গায় যান ভাগবত পাঠ করার জন্য। তিনি যখন ভাগবত পাঠ করছেন সেই সময় তার হাতে একটা চিরকুট ধরিয়ে দেওয়া হয়েছিল। কি ছিল চিরকুটে লেখা? শুভেন্দু অধিকারী পোস্ট তো আমরা দেখলাম, এবার যে অংশটা তিনি পোস্ট করেছেন ভিডিওটা, সেই ভিডিওটাও একবার দেখাই। শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিও, 25শে জানুয়ারির ঘটনা, 26শে জানুয়ারি পোস্ট করেন শুভেন্দু অধিকারী, দেখুন। তারা এখানে এই কথা লিখে পাঠিয়েছেন গোমাতা কি জয়, ভারত মাতা কি জয়, এটা বলার দরকার নেই। তারা এখানে আসুন আমার সামনে। গোমাতা কি জয়, ভারত মাতা কি জয়, এটা বলার আমার অধিকার, জন্মগত অধিকার, সনাতনী হওয়া অধিকার। এটা ভারতবর্ষের মাটিতে এটা আমার অধিকার। গোমাতা কি, ভারত মাতা কি, বন্দে। কে বলেছে এই কথাটা? কে বলেছেন এটা? কে বললেন? কার এমন ক্ষমতা? কমিটির কে এটা বললেন? আমি চাই আপনারা ক্ষমা চাইবেন। গোমাতা কি জয়, ভারত মাতা কি জয়, এটা বলার অধিকার নাই। আপনারা রাষ্ট্রদ্রোহী হয়ে যাচ্ছেন। কিন্তু রাষ্ট্র ভাবনা, দেশ ভাবনা সকলের হৃদয়ে পরিপূর্ণ করতে চায় এমন একজন ব্যক্তিকে নিয়ে এসেছেন আপনারা। বলো না ও রাধে রাধে। আশা করি বক্তব্যের পর আপনারা বুঝতে পারছেন যে কেন, কি জন্য হঠাৎ করে টার্গেট করা হয়েছে হিরণময় গোস্বামী মহারাজকে। শুধুমাত্র একজন নয়, এর আগে আমরা দেখেছিলাম যে কার্তিক মহারাজকে টার্গেট করা হয়েছিল, এখন হিরণময় গোস্বামী মহারাজকে টার্গেট করা হচ্ছে। এবং এই মুহূর্তে হাসপাতালে অত্যন্ত আহত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় তিনি চিকিৎসাধীন। সেই অবস্থা তো তার বক্তব্য শুনলাম। আমার প্রশ্ন তো এই জায়গাতেই,
মাননীয়া গতকাল আমি দেখলাম ঈদের মঞ্চে তিনি হিন্দিতে ভাষণ দিতে দিতে হঠাৎ করে ধর্ম নিয়ে আলোচনা শুরু করে দিলেন, যেখানে দরকার ছিল না। গোটা পশ্চিমবঙ্গ কেন গোটা দেশে অনেকেই ঈদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন। কোথাও কারোর ধর্ম নিয়ে আলোচনা করার দরকার পড়েনি, কোথাও কারোর রাজনীতি নিয়ে আলোচনা করার দরকার পড়েনি, কোথাও কারোর অন্য কোনো পলিটিক্যাল পার্টি নিয়ে অ্যাটাক করার, আক্রমণ করার দরকার পড়েনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন ঈদের মঞ্চ থেকে। হিন্দিতে বক্তব্য রাখতে রাখতে তিনি বলে বসেছেন যে জুমলা পার্টির ধর্ম নাকি গন্দা ধর্ম, কিন্তু সেটা তিনি ক্লিয়ার করেননি আসলে গন্দা ধর্ম বলতে তিনি কাকে বোঝালেন। কিন্তু যখন এই ধরনের ঘটনা ঘটছে, যখন আমাদের রাজ্য, আমাদের দেশ, এই দেশটা বাংলাদেশ এখনো হয়ে যায়নি মাননীয়া, এখনো দেশটা ভারতবর্ষ, যদি নিজের রাজ্যে নিজের দেশে এইভাবে একজন গেরুয়া বসনধারীকে আক্রমণের মুখে পড়তে হয়, রক্তাক্ত হতে হয়, এর দায় 100% রাজ্যের প্রশাসনের। মাননীয়া আপনার, আমি সরাসরি এই জায়গা থেকেই কথা বলবো। আমার সঙ্গে যারা যারা রয়েছেন আজকে স্টুডিওতে, আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র দীপ্তাশ্ব যশ, রয়েছেন আইনজীবী রাধামোহন রায়, রয়েছেন হিন্দু জাগরণ মঞ্চের প্রবক্তা সঞ্জয় শাস্ত্রী মহারাজ, রয়েছেন সাংবাদিক রক্তিম দাস, এবং স্টুডিওর বাইরে থেকে আমাদের সঙ্গে যোগদান করেছেন দণ্ডের স্বামী শঙ্করাচার্য পরম্পরার স্বামী রামানন্দ তীর্থ। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি জানি না যে কি ভাষায় কোথা থেকে শুরু করব, তো আমি শুরু করতে চাইব রক্তিমদা আপনাকে দিয়ে। যে ঘটনা ঘটেছে এখানে, এর আগে আপনারা সাংবাদিকরা এপার থেকে প্রচুর আওয়াজ তুলেছিলেন যখন বাংলাদেশের ঘটনা ঘটছে। আজকে নিজের রাজ্যে একজন গেরুয়া বসনধারী, তাকে আক্রমণের মুখে পড়তে হচ্ছে, কি বলবেন? দেখুন, গত বছর থেকেই এই ধরনের হিন্দু সন্ন্যাসীদের টার্গেট করা শুরু হয়েছে। আমি খালি মনে করে দিতে চাই, পুরুলিয়ার ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আছে, যেখানে 3 জন সন্ন্যাসী তারা যাচ্ছিলেন গঙ্গাসাগরে, তাদেরকে ছেলে ধরা সন্দেহে গুজব তৈরি করে মারাত্মকভাবে মারা হয়েছিল। এরপরের ঘটনা আপনারা সবাই জানেন, শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনে ভেতরে ঢুকে পড়ে সাধুদেরকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদেরকে মারধর করা হয়। যে ঘটনা মহারাষ্ট্রের পালঘরে ঘটেছিল, ঠিক সে ধরনের একটা ঘটনার ট্রেলার কিন্তু আমরা গতকাল দেখতে পেলাম রাত 1টার সময়। কেন ওনার ওপর আক্রমণ? আসলে উনি সত্যি কথাগুলো বলছেন, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে শুধু ধর্মীয় কথা না, ধর্মের সঙ্গে দেশ গঠনের কথা বলছেন। তিনি আমার এই মাতৃভূমিকে সুরক্ষিত করার কথা বলছেন, তিনি ভারত মাতা কি জয় এই কথাটা বলছেন, আর এই কথাটা বলার জন্যই তিনি আজ আক্রান্ত হচ্ছেন। কিন্তু এর বিরুদ্ধে যারা এই কাজগুলো করছেন, মোথাবাড়ির ঘটনা থেকে শুরু করে আগের ঘটনাগুলো, কালিয়াচক, তার আগের ঘটনা, কার্তিক পুজোর সময় যে ঘটনা ঘটেছে, তারা কিন্তু গ্রেপ্তার হচ্ছেন না। এবং আপনি লক্ষ্য করে দেখুন যে মহারাজকে, আমি সকাল পর্যন্ত যা খবর পেয়েছি, মহারাজ কিন্তু থানায় অভিযোগ দায়ের করতে চাননি। তিনি একজন হিন্দু সন্ন্যাসী হিসাবে তাদেরকে ক্ষমা করে দিতে চাইছেন, কিন্তু এই দুষ্কৃতীরা ক্ষমার অযোগ্য অপরাধ করে ফেলেছে। সুতরাং এইটা যদি পশ্চিমবঙ্গের সিনারিও হয়, তাহলে খুব বিপদ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। যে শুধু সাধারণ হিন্দুরা আক্রান্ত নয়, আজকে আমাদের যারা ধর্মীয় গুরু, যারা আমাদের সমাজকে একটা দিক নির্দেশনা দিয়ে থাকেন, তারা আক্রান্ত হচ্ছেন। এবং সাধু সন্ন্যাসীদেরকে আজকে নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরতে হচ্ছে রাজনৈতিক নেতাদের মতো। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না যে ওনারও কিন্তু 2টো নিরাপত্তা রক্ষী ছিল, এবং সেই নিরাপত্তা রক্ষীরা যখন একটু ব্যস্ত ছিল, তিনি একা হাঁটতে বেরিয়েছিলেন, তখন তাকে অতর্কিত হামলা করা হলো। এবং সবচেয়ে লজ্জাজনক ঘটনা হলো, একজন সন্ন্যাসীর তার যে শিখা, তার যে জটা, তা কেটে তাকে লাঞ্ছিত করা হলো, তাকে হত্যা করার চেষ্টা করা হলো। এই লজ্জা বাঙালি হিন্দুর লজ্জা। এই লজ্জাকে আমরা কিভাবে মোচন করব, আমি অন্তত জানি না। আমি রাধামোহনের কাছে সরাসরি আসছি। রাধামোহন, এই ধরনের ঘটনা ঘটছে এই রাজ্যে, এর আগে একাধিকবার অনেক শো, প্রায় 100-এর কাছাকাছি, 100-র উপর শো আমরা বাংলাদেশ নিয়ে করেছি। কিন্তু আজকে আমরা নিজের রাজ্য নিয়ে কথা বলছি, আমাদের রাজ্য নিয়ে, আমাদের দেশে বসে, আমাদের রাজ্য নিয়ে, এই কলকাতায় বসে আমরা আমাদের রাজ্য নিয়ে কথা বলছি, যেখানে একজন হিন্দু সন্ন্যাসীর উপর আক্রমণ হয়েছে। আপনার পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? আমাদের পুলিশ কজনকে অ্যারেস্ট করেছে? আমাদের পুলিশ মনে হবে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে
যে সাধুগুলো গঙ্গাসাগর যাওয়ার পথে যে আক্রান্ত হয়েছিলেন 13 জানুয়ারি 2024-এ, তাদের মধ্যে কিন্তু 12 জনকেই ধরে নিয়েছিল। তো পুলিশ কিন্তু খুব শীঘ্র মানে খুব ফাস্ট কাজ করে। আজকে যারা আক্রান্ত বা যারা অ্যাটাক করেছে অ্যান্টি সোশ্যাল, দেখুন অ্যান্টি সোশ্যালে কোনো রং হয় না, আর আমরা জিরো টলারেন্স টু ভায়োলেন্স করি। যেটা অ্যাটাক যারা করেছে বা যেনারা করেছে নিশ্চয়ই এটা অ্যাডমিনিস্ট্রেশনটা নেবে, দেখুন এইগুলো যে ট্রেনটা আছে এই ট্রেনটা কিন্তু বুঝতে হবে আপনাকে। এটা কিন্তু 34 বছর আগে হয়েছিল, আপনারা নিশ্চয়ই জানেন। বিধান সেতুতে যেভাবে সাধুদেরকে আর্য সমাজ সাধুতে সাধুদের যেভাবে মারা হয়েছিল বা অ্যাটাক করা হয়েছিল তখন কিছু করা হয়নি, কিন্তু আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেশন খুব ফাস্ট কাজ করে। আপনাদের মাননীয় বলেছিলেন, আপনাদের দলনেত্রী বলেছিলেন যে 10 বছর মুখে আগুন দিয়ে বসে থাকো। জঙ্গি তো এখন একটু রং পাল্টে দিয়েছো, লাল থেকে একটু গেরুয়া হয়ে গেছে। সেই সময়টা তো তুমি এখন জানো না। আমি আমার ধর্মের কথা বলবো না, আমি আমার ধর্মের কথা বলো না, কিন্তু ধর্মের মধ্যে আগুনটা কেন লাগাচ্ছো? আগুনটা কেন লাগাচ্ছো? আরে অ্যাডমিনিস্ট্রেশন কাজ করছে কি কাজটা অ্যাডমিনিস্ট্রেশনকে টাইম দেবে। রাধামোহন কি কোথায় আগুন লেগেছে দাদা? কোথায় আগুন? না ইনারা তো আগুন লাগানোর কাজ করছে। আমি আপনাকে জিজ্ঞেস করছি সিপিএম আমলে যেগুলো হয়েছিল ইনি ভুলে গেছে। এখন একটু টুকটাক কথা হচ্ছে, শেষ হয়ে গেছে, সিপিএম অতীত হয়ে গেছে, সিপিএম ডাইনোসর হয়ে গেছে, ছেড়ে দিন। আপনাদের কি মানুষ নিয়ে আসছে? আপনি আমাকে একটা কথা বলুন, আমরা এখানে আমরা যখন শো করতে আসি হিন্দু হিন্দু বলে আমরা বলি, বিজেপি নেতা শুনুন, কৌস্তব বাগচি আমার মনে আছে, বাংলাদেশে হিন্দুদের উপরে যে আক্রমণ হচ্ছে সেটাতে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো কাজ করছে না, সেটাতে রক্তিমদা তো কোনো প্রোটেস্ট বা কিছু করেনি, আমি আজও দেখতে পাইনি কতদিন ধরে। আমাদের বাংলাদেশে যে হিন্দুদের উপরে আক্রান্ত যে মানে যেভাবে আক্রান্ত হচ্ছে হিন্দুরা, সেভাবে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট তো কোনো অ্যাকশন নেয়নি, শুধু একটা ডিপ্লোমেট পাঠিয়েছিল। এই ডিপ্লোমেট পার্টি সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে না, সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে না, সেন্ট্রাল গভর্নমেন্ট হিন্দুদেরকে সেফটি দেবে না ওখানে? কি অ্যাকশন? মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যাকশন নেবে না? এবার আমাকে শিখিয়ে দিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্ট কি অ্যাকশন নেবে। কি অ্যাকশন? আপনি তো সব জানেন। আমাকে সেন্ট্রাল গভর্নমেন্টের পদতে, আমাকে সেন্ট্রাল গভর্নমেন্টের পদতে আপনারা সুরিতা উইলিয়ামসকে শিখিয়ে দিতে হবে। কি দাবি করেন আপনারা? সব জানেন, আপনারা বলুন কি অ্যাকশন নেওয়া উচিত ছিল? আমাকে তাহলে আপনি একটা কাজ করুন, কি অ্যাকশন নেওয়া উচিত ছিল? সঞ্চালিকা ম্যাডাম আপনি তো ভালো কথা বললেন, তাহলে এটা সেন্ট্রাল গভর্নমেন্টকে এই জিনিসটা বলুন যে আমাকে চার্জ দিক, আমি অ্যাকশন নেব। আপনার এক্সপেকটেশন কি ছিল? না এক্সপেকটেশন, আমার এক্সপেকটেশন এটাই ছিল হিন্দুদেরকে বাঁচানো। অত হিন্দু করছে আমাদের বাংলা মাটিতে, যেখানে হিন্দুরা অত সুরক্ষিত আছে, অত প্রোটেক্টেড আছে, আপনারা শুধু হিন্দু করে এই যে কমিউনাল ভায়োলেন্সের যে আগুন লাগাচ্ছেন, এই আগুনে কিন্তু সবারই হাত পড়বে, এই আগুনে কিন্তু সবার হাত পড়বে। বিরোধীরা যেভাবে রাজনীতি করছে, ধর্ম নিয়ে রাজনীতি করছে, এই রাজনীতিটা কিন্তু প্যানেলে বসে বলছেন আপনার দল, আপনার প্রশাসন একজন হিন্দু গেরুয়া বসনধারী সন্ন্যাসীকে প্রোটেকশন দিতে পারছে না। কে বলল প্রোটেকশন? ম্যাডাম যদি প্রোটেকশন না দিতে পারতো তাহলে 13 জানুয়ারি 2024-এ 12 জন অ্যারেস্টেড হতো না, দিনে অ্যারেস্ট হয়েছিল, জানেন তো আপনি নিশ্চয়ই। এখানে টাইম দিতে হবে, টাইম দিতে হবে তাদেরকে, সন্ন্যাসীদেরকে মারলো কারা? অভয়াকাণ্ডের তৈরি করলো, 4 দিনের মধ্যে আমাদের পুলিশ অ্যারেস্ট করলো, তাকে সিবিআই দিনের পর দিন মাসের পর মাস ইনভেস্টিগেশন করলো, লাস্টে বললো পুলিশই কাজ যা করেছে ঠিক করেছে। পুলিশকে টাইম দিতে হবে, প্রত্যেকটা জিনিসের টাইম লাগে। এটা তো ডাল ভাত না যে রান্না করলাম উনুনে চাপালাম, রান্না করলাম, খেয়ে নিলাম। পুলিশ কয়েক বছর টাইম পেয়েছিল, এখনই তো রক্তিমবাবু বললেন যে সন্ন্যাসী উনি এফআইআর করতে যাননি, এফআইআর না করতে গেলে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকশন নেবে কি করে? উনি তো ধর্মীয়, এবার আপনাদের কথা বলছেন এফআইআর না করলে তো নিরাপত্তা নেই। এক সেকেন্ড বলে দিই। আরে বাবা এফআইআর তো করতে হয়, শুনতে শিখুন, কমপ্লেইন করবে না, নিরাপত্তা নেই, তাকে আমরা নিরাপত্তা দেব না। শুনতে শিখুন। আজকে যেখানে বাজি বিস্ফোরণ হয়েছে সেখানে পুলিশ গিয়ে বলে যে পুলিশের পক্ষে সব জানা সম্ভব নয়। যেখানে ক্রাইম হচ্ছে, যেখানে রেপ হয়, যেখানে খুন হয়, যেখানে রক্তগঙ্গা হয়, সেখানে পুলিশ চুপ করে বসে থাকবে যে কখন এফআইআর করব তবেই কি আমি ব্যবস্থা নেব? সেটা কিন্তু অভয়াকাণ্ডে দেখা গেছে, সেটা অভয়াকাণ্ডতে দেখা গেছে 4 দিনের মধ্যে অ্যাকিউজকে ধরা হয়েছে। এই পুলিশ মোথাবাড়িতে শুনে নিন, এই পুলিশ আপনার পুলিশ মোথাবাড়িতে পারমিশন দিয়েছিল রাম পুজো বিসর্জনের জন্য।
এই পুলিশ রুট ঠিক করেছিল চৌরঙ্গি মোড়ের সামনে যাওয়ার জন্য, এই পুলিশ টাইম ঠিক করে দিয়েছিল রাতে তারাবির নামাজের পরে রাত 10টার পরে মিছিল যাবে বলে, এই পুলিশ মিছিলে দাঁড়িয়েছিল। তারপর যখন বলা হয়েছে পরের দিনকে যে আমাদের উপর আক্রমণ হচ্ছে আপনার ব্যবস্থা নিন, পুলিশ অপেক্ষা করেছিল। আগে তো বাড়িঘর ভাঙচুর হবে, আগে তো আগুন টাগুন জ্বলবে, গাড়ি ভাঙবে, তারপর পুলিশ ব্যবস্থা নেবে। প্রতিবার একই জিনিস, প্রতিবার এক জিনিস, আগে আক্রান্ত হবে, আগে আগে রক্ত বইবে, আগে বাড়ি ভাঙচুর হবে, তারপর পুলিশ আসবে। এই আপনাদের পুলিশ, এই আপনাদের পুলিশ। আমি একটু ফ্যাক্টটা বলে দিই, মোথাবাড়ি ইস্যুতে কি হয়েছিল। মোথাবাড়ি ইস্যুতে কিছু বলার নেই, কিছু বলার নেই। যারা কমিউনাল ভায়োলেন্স ছড়ায়, যারা বিরোধীরা ছিলেন, তারা সেই সময় মসজিদের সামনে ফায়ার ক্র্যাকার ফেলেছিল। বিরোধীরা যারা এই ভায়োলেন্স, এই যে কমিউনাল ভায়োলেন্স করতে চাইছে, বিরোধী কারা? বিরোধী কারা এবার আপনারা সবাই জানেন, জনগণ জানেন, জনগণ জানেন কারা বিরোধী আছে। যারা আমাদের, আমরা তো সবার সাথে আছি, আমরা সবার সাথে আছি, সবার পাশে আছি, আর সবার বিকাশ চাই। আমরা কিন্তু মুখে বলি না যে সবকা সাথ সবকা বিকাশ, আর তারপরে বাংলাতে বাংলা যদি বলে हमारे साथ हम उनके साथ, এটা কে বললেন? কাকে বললেন? কাকে বললো? না না, কাকে বিরোধী বললেন? কাকে? যারা বিরোধীরা ওখানে আগুন জ্বালিয়েছে কারা? বিজেপি আছে, আর তারা কে করেছিল? ওখানকার লোকাল ক্লাব যারা রাম পূজা করেছিল, আপনি জানেন আগে ওরা মসজিদে ফায়ার ক্র্যাকার পার্টি ফেলে দিয়েছিল। কে বলেছে আপনাকে? এটাই তো ফ্যাক্ট। কে বলেছে? পুলিশ বলেছে হয়েছে মামলাটা। আপনি এখানে বসে ইলিগাল কথা বলবেন না। পুলিশ বলেছে এটা ইলিগাল, এটা পুলিশ বলেছে এরকম কোনো ঘটনা ঘটেনি। ম্যাডাম, এটা ফ্যাক্ট আছে। মিথ্যা কথা বলছেন আপনি। না, আমি কি মিথ্যা কথা বলবো? মানুষ, জনগণ গুগলে ঘেটে দেখে নিচ্ছে কি ফ্যাক্ট। এখন আমাদের থেকে ফার্স্ট হচ্ছে গুগল। চ্যানেলে বসে গুগলে তো আমিও লিখে দিতে পারি। আরে গুগলে লিখতে পারো। ওখানকার সায়ন চোখ, এক সেকেন্ড, কংগ্রেস নেতা, তৃণমূল নেতা, ওখানকার সাংসদ মৌসুম মেনজর নূর প্রত্যেকে বলছেন এরকম ধরনের কিছু ঘটনা ঘটেনি। সায়ন চৌধুরী বলছেন রাত 10টার পরে পুলিশের পারমিশন ছিল। মিথ্যে কেন বলছেন? আপনি সরি বলুন। সাবজুডিস মার্ডার কেন সরি বলবো? চ্যানেলে বসে মিথ্যে বলছেন, চ্যানেলে বসে মিথ্যে বলছেন। কমিউনাল ভায়োলেন্স ছড়ানোটা একটা বাজে জিনিস, হিন্দু মুসলমান করাটা বাজে জিনিস। হিন্দু মুসলমান সবাই কিন্তু ভাই ভাই, সবাই একসাথে থাকবে। আমাদের কনস্টিটিউশনে সেকুলার ওয়ার্ড খুব বড় করে লেখা রয়েছে ম্যাডাম। গান্দা ধর্ম কি? সেকুলার ওয়ার্ডটা খুব বড় করে লেখা রয়েছে। হ্যাঁ, সেকুলার গান্দা ধর্ম কি বলুন? কি গান্দা ধর্ম? কি সেকুলার বলছেন? ওখানে পুলিশ বলছে তার রামনবমী মিছিল করতে দেব না, শাখাপলা করে মিছিলে হাঁটতে হবে। কি সেকুলারিজম বলছেন? আপনার দিদিমণি বললেন কালকে গান্দা ধর্ম। আপনি আমাকে বোঝান হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ আমি কোথাও শুনিনি। কোথায় আছে আপনি একটু আমাকে শুনান। আচ্ছা, গান্দা ধর্ম আমি কোথাও শুনিনি। টিম রেডি করো, টিম রেডি করো। গান্দা ধর্ম কোথায় আছে? আমি তো কোথাও শুনিনি গান্দা ধর্ম। জানেন না, উনি পুলিশের বয়ান জানেন না, উনি মোথাবাড়ির বিজেপি যেটা বলছে সেটা গান্দা। বিজেপি যেটা বলছে সেটা গান্দা। হিন্দু মুসলমানের সাথে যেটা ঝড় লাগাচ্ছে সেটা গান্দা। কেরালাতে খ্রিস্টানদের উপরে আক্রমণ করেছে সেটা গান্দা। ইউপিতে বিজেপিকে, ইউপিতে মুসলিমকে গরু কাটা নিয়ে এক সেকেন্ড চলো। মুসলমানকে सलामत रहे तो हम सलामत रहेगा, ये आपको मालूम होना चाहिए। आप लोग कोई भी प्रोवोक करेगा, हम दंगा फसाद नहीं चाहते हैं, लेकिन आप उसको पाए में पा मत लगाओ। लाल और गेरुआ एक हो गया, होने दो, होने दो। हम लोग रहेगा, हम अकेला ही रहेगा, हम अकेला 100 है। हम राम कृष्ण को धर्म मानता है, स्वामी विवेकानंद को धर्म मानते हैं, लेकिन हम जानबूझ के एक गंदा धर्म जो इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। कोई रकम दंगा करते देवें ना कि उसका एक ही आवाज है दंगा करो, हमारा आवाज है दंगा रुको। রাধাবন বাবু, আপনি আসছেন প্যানেলে, মোস্ট ওয়েলকাম। কিন্তু খুব দুর্ভাগ্য আমাদের জন্য যে আপনারা সত্যি কথাগুলোকে বলার জন্য বলেন আমি জানি না, আমি শুনিনি। ঠিক এরকম মনে পড়েছিল আমাদের মীনাক্ষী যখন মুম্বাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করেছিল যে ফিরহাদ হাকিম দাওয়াতে ইসলাম বলেছেন, উনি বলেছেন ইসলামের দাওয়াত দেওয়ার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় সেম ভাবে বলেছিলেন যে আমি জানি না, আমি শুনিনি। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে হাম वो गंदा धर्म को जानबूझ के नहीं मानता है। আপনি প্যানেলে এসে বলছেন, রিপাবলিক বাংলা এসে বলছেন আপনি শোনেননি, আপনি জানেন না। আমি জানি না, আমি শুনি নাই। আর এখানে তো উনি বলছেন যে আমি দাঙ্গাকে আটকাতে চাই। আমি এটা সমর্থন করছি। আমরা দাঙ্গা চাই না। ডেফিনিশন বলুন। আমরা হিন্দু মুসলমান সবাই একসাথে থাকতে চাই। আমি আপনাকে 10 সেকেন্ড দিলাম, ডেফিনিশন বলুন। হোয়াট ইজ গান্দা ধর্ম?
বলুন কি গান্দা ধর্ম? মমতা বন্দ্যোপাধ্যায় বললেন গান্দা ধর্ম, কোনটা গান্দা ধর্ম বলুন? না আমি তো অডিওটা ক্লিয়ার ছিল না, আমি ওটা বুঝতে পারিনি। গান্দা ধর্ম কি? আমি বলি আপনাকে, আমি বলি বিজেপিরা যেটা যেভাবে করছে, রাধামোহন রায়, সমস্ত তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা, সমস্ত তৃণমূল কংগ্রেসের সমর্থকদের জন্য একটা তালি, একটা হাততালি। থ্যাংক ইউ। বাকিদের অডিও রাখো এবার। সন্তোষ মহারাজ আপনার কাছে আসি। আজকে গেরুয়া বসনধারী একজন আরেক সাধু সন্ত, তাকে আক্রান্ত হয়ে আমরা দেখছি হাসপাতালে, এ হাসপাতাল থেকে ও হাসপাতাল, ও হাসপাতাল থেকে এ হাসপাতাল, রেফার হতে হতে তমলুকে তিনি রয়েছেন, আহত অবস্থায় রয়েছেন, রক্তাক্ত অবস্থায় রয়েছেন, তার সম্মানহানি হয়েছে। সম্মানহানির অর্থ আপনি জানেন, আমি নতুন করে আর বলছি না। কবির ভাষায় বলি, এই দেশ আমার জন্মভূমি নয়, এই দেশ মৃত্যুর উপত্যকা হয়ে দাঁড়িয়েছে। সন্ন্যাসীর বিরাটত্ব ব্যাখ্যা করতে গিয়ে বিশ্বকবি বলেছিলেন, সন্ন্যাসীর উত্তরীয় পতাকায় করিও যাহা বহিছে ত্যাগের বারতা। সেই সন্ন্যাসী আজ বাংলার মাটিতে চিরাচরিতভাবে আক্রান্ত। তার কারণ হচ্ছে সন্ন্যাসী ভোট ব্যাংক ক্যারি করে না। সন্ন্যাসী কারুর ভোট ব্যাংক নয়, সন্ন্যাসী ভোট ব্যাংক ক্যারি করে না। আজকে যদি এটা কোনো মোল্লা মৌলানার ওপর হতো, দেখতেন শান্তির ধর্মের শান্তি বাহিনীরা এতক্ষণে বোধহয় দু একটা ট্রেন পুড়িয়ে ফেলত। পূজ্যপাদ হিরণ্ময় গোস্বামীজি মহারাজ, যিনি স্বধর্ম রক্ষার জন্য সোচ্চার হয়েছেন, তিনি আজ নয়, আমরা বহু জায়গায় বহু সময় বহু ধর্মীয় অনুষ্ঠানে একত্রিত হই, দেখা হয়। স্বামীজি আমাদের অত্যন্ত পরিচিত, অত্যন্ত প্রণম্য। কিন্তু যে ঘটনাটা ওনার ওপর ঘটে গেল, তার একটাই কারণ, বাংলার চিরাচরিত ট্র্যাডিশন। কখনো কেউ বলে আমরা যদি ক্ষমতায় আসি বেলুড় মঠকে কফি হাউস বানিয়ে দেব, কখনো কেউ বলে যে গান্দা ধর্ম, কখনো, কারণ সনাতন হিন্দু ধর্ম নিয়ে অনায়াসে বলা যায়, এটা বারবার প্রমাণিত হয়ে যাচ্ছে। সনাতন হিন্দু ধর্মের ওপর কটাক্ষ করা যায়। কালকে দুরাচারী দুর্বৃত্ত কারা বা কে মহারাজজির ওপর এরকম প্রাণঘাতী হামলা করলেন, এর অতি সত্বর প্রশাসনিক হস্তক্ষেপে তদন্ত হওয়া দরকার ছিল। প্রশাসনিক ঔদাসীনতা দেখে ঔদাসীনতা দেখে আমাদের মনে হয় যে আমরা তিলক করে আর রাস্তায় বেরোতে পারবো তো, আমরা আর কোনো ধর্মসভায় ধর্মকথা প্রচার প্রসার করতে পারবো তো, আমরা ধর্মের ধ্বজা ধরে বেঁচে থাকতে পারবো তো। এ দেশ আমার পরিচিত নয়, এ দেশ যেন মৃত্যুর উপত্যকা হয়ে দাঁড়িয়েছে। এই বাংলার মাটি দুর্জয়ের ঘাঁটি হয়ে দাঁড়িয়েছে। অতএব শাসন প্রশাসন, যারা শাসন প্রশাসনের দণ্ডমুণ্ডের কর্ত্রী, তাদের দায়িত্ববর্তায় যে যেমন টিপু সুলতান মসজিদের ইমাম সাহেবের পাশে বসে এক পাতে তিনি খেয়ে সৌহার্দ্য প্রমাণ করতে চান, তেমন একজন সন্ন্যাসী আক্রান্ত হলে হবার আগে একজন সন্ন্যাসীর নিরাপত্তাকে বাংলার মাটিতে সুনিশ্চিত করা, এটা শাসন প্রশাসনের দায়িত্ববর্তায়। তাহলে শাসন প্রশাসন কোনো কারণে ব্যর্থ। আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ঈদের মগরুব ঈদের নামাজে গিয়ে সেইখানে রাজনীতির প্রচার করছেন, অথচ মালদায় কী ধরনের ঘটনা ঘটে গেল আপনারা সবাই জানেন। তো আমার নতুন করে কিছু বলার নেই, সেখানে একবার গিয়ে তার দেখার সময় নেই। নিঃসন্দেহে প্রত্যাশা করব যে মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে তিনি আসবেন মেদিনীপুর, তিনি আসবেন তমলুক, এবং তিনি নিঃসন্দেহে দেখা করবেন এই আহত সাধুর সঙ্গে, আমার হিরণ্ময় মহারাজের সঙ্গে তিনি নিশ্চয়ই দেখা করবেন, তার সুখবর নেবেন, তার শরীর স্বাস্থ্যের হাল হাকিকত জানবেন, এবং এই নিয়ে একটা বয়ানও শুনতে পাবো, পুলিশের তরফ থেকে পদক্ষেপ দেখতে পাবো, দুষ্কৃতীরা গলাদের ওপারে থাকবে দেখতে পাবো। এগুলো প্রত্যাশা করছি, প্রত্যাশা করছি। কারণ সাধু তো সন্ন্যাসী তো ভোট ব্যাংক নয়, সন্ন্যাসীর জন্য কাঁদার কেউ নেই। সন্ন্যাসী ভোট ব্যাংক যদি ক্যারি করতো তাহলে দেখতেন মাননীয়া তৎক্ষণাৎ ছুটে যেত। কারণ সন্ন্যাসীরা তো কারুর দুধেল গাই নয়, সন্ন্যাসীরা কারুর দুধেল গাই নয় বলেই আজকে শাসন প্রশাসনের এই ঔদাসীনতা আমরা দেখতে পাই। কিন্তু এই প্রশাসনের তো উদাসীনতা হওয়ার কথা নয়। আমি দীপ্তাশ্বর কাছে আসবো, আমাদের সঙ্গে দণ্ডী স্বামী রয়েছেন, স্বামী রামানন্দ তীর্থ, তার কাছেও আসবো। পুলিশের তো নিরপেক্ষভাবে কাজ করার কথা, পুলিশের দেখার কথা নয়। পুলিশ দেখার কথা হচ্ছে বাইক আরোহী মাথায় হেলমেট পরে যাচ্ছে কিনা, ফেস টুপি হলে ছেড়ে দেওয়ার কথা নয়।
তার নিয়মের মতো চলবে। পুলিশের কাছে প্রত্যেকেই অপরাধ করলে দুষ্কৃতী, পুলিশ কেন রং দেখবে, পুলিশ কেন ধর্ম দেখবে, পুলিশ কেন পতাকা দেখবে? পুলিশের কাছে অপরাধী হলে শাস্তি পাবে, পুলিশের কাছে অপরাধ করলে দুষ্কৃতী হলে তাকে অ্যারেস্ট করা হবে। সেখানে পুলিশ ধর্ম দেখছে, রং দেখছে, পতাকা দেখছে, কালার দেখছে। এটা কি করে হয়? এটা কি করে হয়? ট্রাফিক সিগন্যাল ব্রেক করলে, হেলমেট ছাড়া চললে পুলিশ আটকাবে, সেখানে ফেজ টুপি কখনো প্রোটেকশন হতে পারে না। এ কেমন পুলিশ প্রশাসন চালাচ্ছেন মাননীয়া? আমি সবার কাছে আসার আগে পুলিশ নিয়ে কথা বলছিলাম, দীপ্তাশ্ব রিয়াকশন নেব এবং রামানন্দ তীর্থের রিয়াকশন নেব। তার আগে এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজে নজর রাখতেই হচ্ছে। শো চলাকালীন খবর এলো, রামনবমীর আগে সমস্ত ছুটি বাতিল করা হলো। রাজ্যের পুলিশ কর্মীদের সমস্ত ছুটি বাতিল করলো পশ্চিমবঙ্গ সরকার। 2 এপ্রিল থেকে 9 এপ্রিল বাতিল করা হলো ছুটি। সমস্ত পুলিশ কর্মীদের ছুটি বাতিল করলো রাজ্য। রামনবমী উপলক্ষে কোনো ছুটি নয়, রামনবমী উপলক্ষে পুলিশের ছুটি নয়, রামনবমী উপলক্ষে সমস্ত ছুটি বাতিল করলো রাজ্য সরকার। এই মুহূর্তে সব থেকে বড় খবর, 2 এপ্রিল থেকে 9 এপ্রিল পর্যন্ত কোনো ছুটি থাকছে না। সরাসরি আসছে দীপ্তাশ্বর কাছে। দীপ্তাশ্ব, পুলিশের ভূমিকা তাহলে কি এ রাজ্যে? স্বর্ণালী, পুলিশকে দোষ দিয়ে তো শুধুমাত্র লাভ নেই। আজকে তুমি বলছো এখানে যে সাধুর উপরে আক্রমণ হয়েছে, তুমি খেয়াল করো, রক্তিমবাবুরা হয়তো খেয়াল থাকবে, বেশ কয়েক বছর আগে বাংলাদেশে পরপর পুরোহিতদের উপরে আক্রমণ হচ্ছিল এবং পুরোহিতদের হত্যা করা হচ্ছিল। তখন এ রাজ্যের সেকুলাররা বেশ অনেকে বলেছিলেন না ওগুলো ব্যক্তিগত আক্রমণ, কিন্তু এটা বুঝিয়ে বলেননি যে ব্যক্তিগত আক্রমণ কেন শুধুমাত্র পুরোহিতদের উপরেই হচ্ছে। এবার তুমি যদি দেখো যে এই যে রিসেন্ট একদম গত এক সপ্তাহে যে ঘটনাগুলো ঘটেছে, মোথাবাড়ি, সারগাছি, মুর্শিদাবাদের আরেকটি জায়গা, এই সমস্ত জায়গাতে হিন্দুদের শতাংশের পরিমাণ কিন্তু এখন 20%-এর নিচে চলে এসছে, অর্থাৎ হিন্দুরা সেখানে সংখ্যালঘু। এবার বাংলাদেশ থেকে যেমন হিন্দুদেরকে লাস্ট লোকসভা নির্বাচনের পরে লোকসভা ভিত্তিক ফলাফলের উপর নির্ভর করে অনেকেই বলছেন, ভোটার লিস্টের উপরে, যেহেতু সেন্সাস হয়নি, ভোটার লিস্টের উপর নির্ভর করে অনেকেই বলছেন যে এই সংখ্যাটা কিন্তু হয়তো আরোই কমছে। এটা শুধুমাত্র রাজনীতির ব্যাপার নয় স্বর্ণালী, এটাকে শুধুমাত্র রাজনীতির মধ্যে আটকে রাখলে আমরা বিপদটা বুঝবো না। যে এখানে যেটা করা হচ্ছে, এই যে পকেটগুলো যেখানে হিন্দুরা একদম সংখ্যালঘু হয়ে গেছে, সেই পকেটগুলো থেকে হিন্দুদেরকে বার করে দেওয়ার একটা চক্রান্ত চলছে, যাতে হিন্দু এমন একটা পরিস্থিতি তৈরি হবে। নাহলে তুমি বলো পুলিশ হঠাৎ কেন বলতে যাবে যে শাঁখা পলা পরবেন না, হিজাব পরে বেরোন? অর্থাৎ একটা ভয়ের এবং সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা। এবং আই এম সরি টু সে, মমতা ব্যানার্জি সেই যে ষড়যন্ত্র, সেই যে কনস্পিরেসি, তার একজন স্টেক হোল্ডার। যে এর একটা কনস্পিরেসি চলছে বাংলাদেশে, মোহাম্মদ ইউনিস তিনি হঠাৎ গিয়ে চীনে গিয়ে বলছেন 7 সিস্টার্স নিয়ে একটা ইঙ্গিত ছুড়ে দিচ্ছেন যে 7 সিস্টার্স ওনারা আটকে দিলে সেখানে খাবার দাবার পৌঁছবে না। ঠিক তেমনি আর একটা পার চক্রান্ত চলছে, এই যে সীমান্তবর্তী যে এলাকাগুলো, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, 2 24 পরগনার বেশ কিছু অংশ, সুন্দরবন, যেগুলো সুন্দরবন বিশেষ করে গুরুত্বপূর্ণ কারণ এখানে রিভারাইন বর্ডার, এটায় কাঁটাতারের বেড়া দেওয়া যাবে না। সেই কারণে, যে কারণে শেখ শাহজাহানের এত গুরুত্ব ছিল মমতা ব্যানার্জির কাছে, যে এই জায়গাগুলো থেকে হিন্দুদের যদি খালি করে ফেলা যায়। তুমি দেখো মোথাবাড়ি, সন্দেশখালী, আমি আপনাকে জিজ্ঞাসা করি, আমার প্রায় সময় জিজ্ঞাসা করতে ইচ্ছে করে, আপনারা তো এই বিষয়গুলো নিয়ে এত কনসার্ন, আপনারা এত সজাগ, আপনারা সচেতন, তাহলে আপনারা কি করছেন? না আমি বলছি রাজ্য বিজেপি কি করছে? আমি আসছি, কোনোভাবে প্রোটেকশন দিতে পারছে, কোনোভাবে বিষয়গুলোকে কেন্দ্রের কাছে পৌঁছাতে পারছে, কোনোভাবে কেন্দ্র ইন্টারফেয়ারেন্স করতে পারছে, কি করতে পারছে? যেদিন ঘটনা ঘটেছে সেদিন পুলিশের কোনো অ্যাকশন ছিল, পুলিশের কোনো অ্যাকশন ছিল না। সেদিন রাত্রিরে ওখানে টহল দিয়েছে কারা? বিএসএফ। মনে করুন মমতা ব্যানার্জির কত আপত্তি ছিল বিএসএফ এর সীমানা 50 কিলোমিটার করাতে, সেদিন বিএসএফ ওখানে টহল দেওয়াতে তারপরে রাত্রিবেলায় ঝামেলা থেমেছে। আপনি দেখুন ওখানে মোথাবাড়িতে 21 জন হিন্দুকে অ্যারেস্ট করা হয়েছে তারপরের দিন দাঙ্গার দায়ে। কিন্তু আমরা ভিডিও দেখেছি, আমরা দেখেছি কারা বলেছে হিন্দু ধর্মের কি কি করবে, তাদেরকে কি অ্যারেস্ট করা, তাদেরকে অ্যারেস্ট করা হলো কখন? তাদেরকে অ্যারেস্ট করা হলো গতকাল সন্ধ্যেবেলায় গিয়ে, যখন ঈদটা শেষ হয়ে গেল, অর্থাৎ ঈদের আগে অ্যারেস্ট করার পারমিশন নেই। মমতা ব্যানার্জি কালকে ওখানে দাঁড়িয়ে উনি তো অনেক কথা বলেছেন, উনি বলেছেন আমি আপনাদের পাশে আছি। উনি এটা তো বলতে পারতেন যে আপনাদের ধর্মের যারা এইভাবে উস্কানি দিচ্ছে, যারা এইভাবে দাঙ্গা লাগাচ্ছে, তাদেরকে আপনারা উনি বলবেন না, আমরা জানি। সেই কারণে আমরা বলছি আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন, আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন তার উত্তর পেলাম না আমি বিজেপির তরফ থেকে। প্রতিনিয়ত এই নিয়ে আন্দোলন করছে। আজকে মোথাবাড়ি আপনাদের চ্যানেল ছাড়া আর কোন চ্যানেল দেখিয়েছিল?
আপনারা কেন্দ্রে আপনাদের সরকার আছে, তাহলে কেন্দ্রে কেন হস্তক্ষেপ করাচ্ছেন না? কেন্দ্রের হস্তক্ষেপ এখানে সরাসরি 355 আমরা দাবি তুলছি, রাজ্য বিজেপি থেকে দাবি তুলেছি, কিন্তু তার কিছু সাংবিধানিক ব্যাখ্যা আছে, ফলে রাতারাতি 355 করা যাবে, কিন্তু করা যাবে না মানে এই না। ল অ্যান্ড অর্ডার কার হাতে? কিছু ক্ষতি হয়ে যাবে আমাদের, ল অ্যান্ড অর্ডার কার হাতে? নিঃসন্দেহে রাজ্যের হাতে, নিঃসন্দেহে তাহলে রাজ্য, সেখানে রাজ্য, তাহলে আপনি বলছেন যে রাজ্য পুরোপুরি ব্যর্থ। এবার এইখানে এই যে রাধামোহন বাবুরা বসে আছে, প্ল্যান বি কি? আমি আসবো, রামানন্দ তীর্থর কাছে সরাসরি আসছেন, দূর থেকে বসে আছেন। আজকে সত্যি সত্যি বলার কোনো ভাষা নেই, নিন্দা জানানোর ভাষা নেই, শুধুমাত্র আপনাদের কড়া প্রতিক্রিয়ার দরকার আছে। কি বলবেন রামানন্দ তীর্থ? প্রথমত হিরণময় কৃষ্ণ গোস্বামীর উপরে যে বর্বরচিত আক্রমণ, জেহাদি এবং এই জেহাদিকে মদতকারী রাজনৈতিক সংগঠন বা প্রশাসনের প্রচ্ছন্ন মদতে হয়েছে, তাকে একদম তীব্র ভাষায় কড়া নিন্দা জানাচ্ছি। এর সাথে সাথে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে এই কথা বলতে চাই যে বিগত দিনে বা বর্তমান সময়ের মধ্যে যে ক্রমাগতভাবে হিন্দু সাধুদের উপর পশ্চিমবাংলার বিভিন্ন অ্যাসপেক্টে আঘাত আসছে, এই আঘাতগুলো আর কতদিন চলবে বা এর আলটিমেট সলিউশনটা কি? আমরা চ্যানেলে ডিসকাশন করি, আমরা বিভিন্ন রকম জায়গায় প্রোটেস্ট করি, তারপরে আবার বাড়িকে ঘুমিয়ে যাই, আবার একটা মোথাবাড়ি হয়ে যায়। কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছে না যে কালকে মোথাবাড়ি হয়েছে, আজকে মেদিনীপুরের বাড়ি হচ্ছে, পরের দিন আমার বাড়ি হবে, তারপরের দিন আপনার বাড়ি হবে। আমি যখন ছোট ছিলাম, মালদা জেলায় আমার জন্ম, শুনতাম পশ্চিমবঙ্গের মুসলমান জনসংখ্যা 24%। মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় ছিলেন এ হলো 27%, আজকে দাঁড়িয়ে হয়েছে 32%। এটা কি শুয়োরের খোঁয়ার? এইখানে কি হচ্ছে? এরকম ভাবে ইনফিল্ট্রেশন হচ্ছে, কি করে একটা জনগোষ্ঠী এরকম ভাবে বেরিয়ে যায়? কোন ভোট ব্যাংক রাজনীতি চলছে। পাওয়ারাজ কিছু মনে করবেন না, আমার সময় শেষ বলে আমি জাস্ট একটাই রিঅ্যাকশন আমার রক্তিম দা, ভোট ব্যাংক পলিটিক্স তো চলছে, ভোট ব্যাংক, কিন্তু আমার বক্তব্য হচ্ছে ভোট ব্যাংক রাজনীতি করতে গিয়ে বেসিক যেটা আমাদের নিজস্ব দেশে, আমাদের নিজস্ব স্বাধীনতা, সেই জায়গাটা পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। এটা সত্যি কোনো সলিউশন নেই এবং কেউ এটা নিয়ে নয়। শুধুমাত্র আমি বারবার এটাই বলছি, এটা ভোট ব্যাংকের রাজনীতি নয়, এটা আরো বৃহত্তর। বাংলায় এটা কি দাওয়াতে ইসলামের পূর্বাভাস? আমরা কোথায় দাঁড়িয়ে আছি? এটা গাজওয়াজ, দাওয়াতে ইসলামের পূর্বাভাস। ভোট ব্যাংকের রাজনীতি 10 সেকেন্ডে বাংলার হিন্দুরা সোচ্চার হন, একত্রিত হন। আমার একটাই কথা, আজকে সাধুদের, আমাদের পরম পূজ্য সাধুদের রক্ত বাংলার মাটিতে পড়েছে। এরপরেও যদি হিন্দুরা জেগে ঘুমন, তাহলে কিন্তু আপনিও এর থেকে পরিত্রাণ পাবেন না। আমি আপনাদের বয়ান থেকে সম্পূর্ণ ভিন্ন বয়ানে আজকে শেষ করব আমার বক্তব্য। আমি স্বর্ণালী সরকার দায়িত্ব নিয়ে বলছি, এই শো থেকে গতকাল আবেদন করেছিলাম, আজও আবেদন করছি, সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, মাননীয় দয়া করে পুলিশের কাজটা করতে বলুন, নির্দেশ দিন। পুলিশ কখনো কোনো ধর্ম, কোনো রং, কোনো জাতি, কোনো পতাকা দেখে ব্যবস্থা নিতে পারে না। পুলিশ যদি শক্ত হয়, প্রশাসন যদি শক্ত হয়, যদি শক্ত হাতে রাশ ধরে, নিশ্চিত আমরা এখানে কোথাও না এক বিন্দু আগুন জ্বলবে, না এক বিন্দু কাঁচ ভাঙবে, না এক বিন্দু রক্ত ঝরবে। প্লিজ, এই রিকোয়েস্ট নিয়ে আমি শেষ করলাম। সময় একদম শেষ, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল, চানার আসল স্বাদ MDH চানা মশলা, আসল মশলা yes MDH। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।